বৈঠক চিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের জন্য আজ থেকে পড়ে শোনাব উইলিয়াম বাইনামের বিখ্যাত বই আ লিটল হিস্টরি অফ সায়েন্স। বইটি বাংলায় অনুবাদ করেছেন কাজী মাহবুব হাসান। শিরোনাম দিয়েছেন বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। শুরুতেই বইটির একটি অংশ, ভূমিকার পরিবর্তে এটি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই অংশটি লিখেছেন কাজী মাহবুব হাসান। We need good scientists, but we also need good citizens who will ensure that our science will make the world a better place for us all to live in. উইলিয়াম বাইনাম। কৌতূহলী পাঠকদের জন্য এ বইটি সংক্ষিপ্ত ইতিহাস ধারাবাহিকের চতুর্থ অনুবাদ প্রচেষ্টা। এ বইটি ব্রিটিশ ইতিহাসবিদ উইলিয়াম এফ বাইনামের আ লিটল হিস্টরি অফ সায়েন্স, ইয়েল ইউনিভার্সিটি প্রেস থেকে 2012 সালে প্রকাশিত এই বইটির অনুবাদ। বইটি বিজ্ঞানের ইতিহাস নিয়ে, প্রাকৃতিক জগৎ সম্বন্ধে আমাদের আধুনিক সব উপলব্ধি আর সেগুলো অর্জন করতে যে পদক্ষেপগুলো বুদ্ধিমান মানুষ নিয়েছিল, এ বইটি তারই শিকড় অনুসন্ধান করেছে। উইলিয়াম বাইনাম জন্ম 1948 সালে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক, কিন্তু ইতিহাস তার সত্যিকারের ভালোবাসা ছিল। বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস নিয়ে তিনি এরপর ডক্টরেট করতে এসেছিলেন ক্যামব্রিজের কিংস কলেজে। পরবর্তীতে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে ওয়েলকাম ইনস্টিটিউট অফ হিস্ট্রি অফ মেডিসিন প্রতিষ্ঠা করেছিলেন, যে প্রতিষ্ঠানটির তিনি আজীবন অধ্যাপক। অবসর গ্রহণের পর এখানেই তিনি শিক্ষকতা করেছেন। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, বিশেষ করে অসুখের জীববৈজ্ঞানিক মাত্রা এবং বিবর্তনীয় চিন্তা কিভাবে চিকিৎসা বিজ্ঞানের ওপর প্রভাব ফেলেছে, এ বিষয়ে তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, যেখানে চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞান এবং এর পেশাজীবীরা যেভাবে সেবা দিয়ে থাকেন তার মধ্যবর্তী টানাপোড়েনও গুরুত্ব পেয়েছে। এ বইটি লেখা হয়েছে সেসব পাঠকদের কথা মনে করে যারা কারণ জানতে চান, ধারণার ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আর বিবর্তনগুলো কিভাবে আমাদের সভ্যতা নির্মাণ করেছে সে বিষয়ে জানতে চান। মোট 40টি প্রবন্ধে বিস্তৃত একটি বিষয় আর সময়কে সংক্ষেপিত করা হয়েছে আধুনিক বিজ্ঞানের মূল ধারণাগুলোর সূচনা আর সেগুলোর ইতিহাস অনুসরণ করে। ইতিহাস আর ভূগোল দুটোরই বিশাল একটি ক্ষেত্র নিয়ে তাকে কাজ করতে হয়েছে, যদিও ইউরোপের ইতিহাস এখানে অধিকতর আলোচিত হয়েছে, কারণ কিছু ব্যতিক্রম ছাড়া আধুনিক বিজ্ঞানে বহু গুরুত্বপূর্ণ ঘটনার সূত্রপাত সেখানেই। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন কিভাবে স্থানকালের সীমানা পেরিয়ে বিজ্ঞানীদের পারস্পরিক সম্পর্ক বিজ্ঞানের সে মূল নীতিতেই প্রতিষ্ঠিত করেছে। আধুনিক বিজ্ঞান অবধি আমাদের কৌতূহলী এ অভিযানে বিজ্ঞানীরা তাদের পূর্বসূরি বিজ্ঞানীদের কাজকেই সামনে এগিয়ে নিয়ে গেছেন, অথবা তারা যে প্রশ্নের সমাধান করতে পারেননি সে রহস্যগুলোই সমাধান করে অগ্রসর হয়েছেন। বইটিতে বিজ্ঞানের ইতিহাসে আমরা বেশ কিছু সুপরিচিত ব্যক্তিত্বের দেখা পাব। বিজ্ঞানের বিরচিত ব্যক্তিত্ব যেমন অ্যারিস্টটল, হিপোক্রেটিস, গ্যালেন, গ্যালিলেও, বেকন, দেকার্তো, নিউটন, আইনস্টাইন এবং আরও অনেকেই। বিজ্ঞানীদের আর্থসামাজিক প্রেক্ষাপটের ইঙ্গিতও আমরা পাই, যা এই গল্পগুলোকে একটি ভিত্তি দিয়েছে, যেমন তাদের শিক্ষা অর্জন করার সুযোগ। যদিও বহু দার্শনিক যাদের আমরা এখন বিজ্ঞানী বলে বিবেচনা করব, তারা সচ্ছল পরিবারে বড় হয়েছেন। যাদের শিক্ষা অর্জন করার সুযোগ ছিল, কিন্তু অনেকেই চারপাশের পৃথিবীটিকে বুঝতে তাদের নিজস্ব সীমিত পরিসরে উদ্ভাবন পটুতার চূড়ান্ত সদ্ব্যবহার করেছিলেন। এছাড়া আমরা দেখব কিভাবে ধর্ম আর রাজনীতি বিজ্ঞানীদের কাজকে প্রভাবিত করেছিল। এ ছোট বইটি আসলেই বহু তথ্য ধারণ করছে। বিজ্ঞান অসাধারণ একটি বিষয়। বিজ্ঞান অসীম মহাশূন্য থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, শরীর থেকে পৃথিবী আর মহাবিশ্বের ইতিহাসের কথা বলে। চিন্তাশীল মানুষ ইতিহাসের সে অজানা অধ্যায় থেকেই বিজ্ঞান চর্চা করছে, কারণ কৌতূহলী মানুষ তার পৃথিবী, সেখানে তার অবস্থান সম্বন্ধে জানতে
এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক থেকে আজকের বহু বিজ্ঞানীদের মতো মানুষ অনাদিকাল থেকেই ভেবেছে, পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, হিসাব নিকাশ করেছে এবং এই প্রক্রিয়ায় তারা এমন কিছু আবিষ্কারও করেছে যেগুলো নিজেদের ও পৃথিবী সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গি নতুন একটি উপায়ে পরিবর্তন করেছে। এ বইটি সে অভিযানেরই গল্প, বিজ্ঞানের ইতিহাস। এ মহাবিশ্ব সম্বন্ধে আজ আমরা অনেক কিছুই জানি। মাত্র কয়েক শতাব্দীর মধ্যেই আমরা অনুধাবন করতে পেরেছি যে এ পৃথিবী সম্বন্ধে ঠিক কী পরিমাণ ভুল ধারণা আমরা বহন করে এসেছি অতীতে। আমরা ভেবেছিলাম পৃথিবী সমতল এবং এটি আমাদের মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করছে, আর মহাবিশ্ব ক্ষুদ্র এবং অপরিবর্তনশীল। আমরা বিশ্বাস করতাম মানুষ সম্পূর্ণ ভিন্ন একটি জীব, যাদের সাথে আর কোনো জীবের আত্মীয়তা নেই। আমরা কোয়ার্কস, কৃষ্ণ গহ্বর, আলোর কণার অস্তিত্ব, মহাশূন্যে মাধ্যাকর্ষণের ঢেউ, আমাদের শরীরের প্রতিটি কোষের অভ্যন্তরে বিস্ময়কর আণবিক সংগঠন সম্বন্ধে জেনেছি। ইতিহাসই সাক্ষ্য দিচ্ছে মানবজাতি সে ক্রমশ বড় হতে থাকা শিশুর মতো যে বিস্ময়ের সাথে আবিষ্কার করেছিল পৃথিবী তার শোবার ঘর আর খেলার মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। জানার ও আবিষ্কার করার সহস্র বিষয় আর অগণিত ধারণা আছে যা সম্পূর্ণ ভিন্ন। সে ধারণাগুলো থেকে যেগুলো নিয়ে সে তার জীবনের যাত্রা শুরু করেছিল, এ মহাবিশ্ব সীমাহীন ও বহুরূপী। আমরা অব্যাহতভাবেই এই নতুন দিকগুলো আবিষ্কার করে চলছি, আর যতই আমরা এ বিশ্ব সম্বন্ধে জানছি ততই আমরা এর বৈচিত্র্য, সৌন্দর্য আর সরলতায় বিস্মিত হচ্ছি। বিশ্ব সংক্রান্ত মৌলিক ব্যাকরণ আমাদের জ্ঞান বৃদ্ধির চলমান একটি প্রক্রিয়া। যদি শুধু বিংশ শতাব্দীতে আমরা এ ভৌতিক বিশ্ব সম্বন্ধে যা কিছু জেনেছি সেটি বিবেচনা করি, তা ইঙ্গিত দেবে আমাদের এমনকি স্কুলে যা শেখানো হয়েছে তার চেয়ে এটি আরও গভীরভাবেই ভিন্ন। প্লেটো তার দ্য রিপাবলিকের সপ্তম অনুচ্ছেদে একটি রূপক গল্প বলেছিলেন। কিছু মানুষ, যাদের অন্ধকার একটি গুহায় তলদেশে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তারা কেবল সামনের দেয়ালে ছায়াগুলো দেখতে পেতেন যা তাদের পেছনে জ্বলতে থাকা আগুনের শিখা সৃষ্টি করত। তারা মনে করেছিলেন এটাই হচ্ছে বাস্তবতা। তাদের একজন নিজেকে মুক্ত করেছিলেন এবং তিনি গুহার বাইরে বের হয়ে এসেছিলেন এবং সূর্যের আলো আর এই সুবিশাল পৃথিবী আবিষ্কার করেছিলেন। প্রথম সে আলোয় তার চোখ ছিল অনভ্যস্ত, তাকে সংশয়গ্রস্ত করেছিল, কিন্তু ক্রমান্বয়ে তিনি দেখতে পেয়েছিলেন। উত্তেজিত হয়ে তিনি গুহায় ফিরে এসে তার আগের সঙ্গীদের যা কিছু তিনি দেখেছেন সেগুলোর কথা বলেছিলেন, কিন্তু তার সঙ্গীরা তাকে বিশ্বাস করতে পারেননি। অজ্ঞতা, কুসংস্কারের শিকলে বন্দী আমরা সবাই এমন একটি গুহার গভীরে অবস্থান করছি এবং দুর্বল ইন্দ্রিয়গুলো আমাদের সামনে শুধু ছায়াই উন্মোচন করছে। আমরা যদি বেশি দূর অবধি দেখতে চাই, আমরা সংশয়ে পড়ে যাই। আমরা অনভ্যস্ত, কিন্তু আমরা চেষ্টা করি, আর সেটাই হচ্ছে বিজ্ঞান। বৈজ্ঞানিক ভাবনা পৃথিবীকে বারবার আবিষ্কার এবং ক্রমান্বয়ে আমাদের সামনে এর একটি উত্তম চিত্র উপস্থাপন করে, আরও কার্যকরী উপায়ে আমাদের চিন্তা করতে শেখায়। বিজ্ঞান হচ্ছে এ চিন্তা করার উপায়গুলোর একটি নিরন্তর অনুসন্ধান। পূর্বধারণাকৃত সব চিন্তাকে ধ্বংস করার সাপনিক ক্ষমতায় এ শক্তি আছে, যা বাস্তবতার নতুন দিগন্ত উন্মোচন করে, পৃথিবীর নতুন এবং কার্যকরী একটি চিত্র নির্মাণ করে। আর যদিও এ অভিযানের ভিত্তি পুরোপুরিভাবেই অতীত জ্ঞানের ওপর, কিন্তু এর মূলে আছে পরিবর্তন, কল্পনা, প্রাচীন পুরাণ বা ধর্মে উত্তর না খুঁজে যুক্তি আর পর্যবেক্ষণ ব্যবহার করে এবং সর্বোপরি সমালোচনামূলক চিন্তার বৈষম্যমূলকভাবে ব্যবহার করে আমরা অনুধাবন করতে পেরেছি যে পৃথিবী সংক্রান্ত দৃষ্টিভঙ্গিটির পৌনঃপুনিক সংশোধন সম্ভব এবং বাস্তবতার নতুন দিক আবিষ্কার করাও সম্ভব, যা আমাদের সাধারণ দৃষ্টিসীমার আড়ালে অবস্থান করছে। আসলেই নতুন কিছু আবিষ্কার করা সম্ভব। বিজ্ঞান পরীক্ষা, হাইপোথিসিস, সমীকরণ, গণনা আর দীর্ঘ তর্ক বিতর্ক দিয়ে তৈরি, কিন্তু এগুলো শুধু কৌশল বা উপকরণ। সঙ্গীত শিল্পীদের বাদ্যযন্ত্রগুলোর মতো
পরিশেষে যা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সঙ্গীত। বিজ্ঞানেও যা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিজ্ঞান এই পৃথিবীর সম্বন্ধে যে উপলব্ধিগুলো আমাদের সরবরাহ করে। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, এ আবিষ্কারের গুরুত্ব বোঝার জন্য আমাদের কোপার্নিকাসের জটিল গণিত বোঝার আবশ্যকতা নেই। কিংবা আমাদের এ গ্রহে সব জীবই একটি সাধারণ পূর্বসূরির বংশ ঐতিহ্য ধারণ করছে, তার গুরুত্ব বুঝতে ডারউইনের বিশাল বইটির জটিল যুক্তি বোঝারও দরকার নেই। বিজ্ঞান হচ্ছে ক্রমান্বয়ে বিস্তৃত হতে থাকা একটি দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীকে অধ্যয়ন। বাইনামের এই বইটি শুরু হয়েছিল সে প্রাচীন পুরোহিতদের দিয়ে, যারা ভূমি জরিপ করতে শুরু করেছিলেন, আর মহাবিশ্বের শুরুর মুহূর্ত আর মানব জিনোম বর্ণনা করতে প্রচেষ্টারত আধুনিক বিজ্ঞানীদের দিয়ে শেষ হয়েছে। বাইনাম একটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ইতিহাসের যে কোনো মুহূর্তে বিজ্ঞান সে সময়েরই সৃষ্টি, এবং ভালো বিজ্ঞানী যেমন প্রয়োজন তেমনি ভালো নাগরিকও আমাদের প্রয়োজন। বিজ্ঞানের শক্তি যেন এ পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে তোলে, সে বিষয়টি তারাই নিশ্চিত করবেন। এবার শুরু করছি বইটির প্রথম অধ্যায়। শিরোনাম শুরুতে। বিজ্ঞান অসাধারণ একটি বিষয়। পৃথিবী আর এর মধ্যে যা কিছু আছে, যার মধ্যে আমরাও অন্তর্ভুক্ত, সে সব কিছু সম্বন্ধে জানতে আমাদের হাতে থাকা শ্রেষ্ঠতম উপায়। মানুষ তাদের চারপাশে যা কিছু দেখেছে বহু হাজার বছর ধরেই সেগুলো নিয়ে প্রশ্ন করছে, আর তাদের অনুসন্ধান যে উত্তরগুলো খুঁজে পেয়েছিল সেগুলো অনেক পরিবর্তিত হয়েছে। বিজ্ঞানও তেমনি পরিবর্তিত হয়েছে। বিজ্ঞান গতিময়, প্রজন্মান্তরে হস্তান্তরিত ধারণা আর আবিষ্কারের ওপর ভিত্তি করে এটি ক্রমশ নির্মিত হতে থাকে। সে সাথে মাঝে মাঝে দীর্ঘ লাফ দিয়েও এটি সামনে এগিয়ে যায় যখন সম্পূর্ণ নতুন কিছু আবিষ্কার করা হয়। যা পরিবর্তিত হয় না তা হচ্ছে যারা বিজ্ঞান চর্চা করেন তাদের কৌতূহল, কল্পনা ও বুদ্ধিমত্তা। আজ আমরা হয়তো আগের চেয়ে বেশি জানি, কিন্তু যে মানুষগুলো ৩,০০০ বছর আগে তাদের পৃথিবী সম্বন্ধে গভীরভাবে ভেবেছিলেন, তারাও ঠিক আমাদের মতোই বুদ্ধিমান ছিলেন। এ বইটি পরীক্ষাগারের কাচের নল আর আণুবীক্ষণিক যন্ত্র নিয়েই শুধু নয়, যদিও বেশিরভাগ মানুষ বিজ্ঞান বলতে ঠিক এটাই ভেবে থাকেন। কিন্তু মানব ইতিহাসের অধিকাংশ সময় জুড়েই বিজ্ঞান পৃথিবীটাকে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে জাদু, ধর্ম আর প্রযুক্তির পাশাপাশি ব্যবহৃত হয়েছে। বিজ্ঞান হতে পারে এমন কিছু যা খুব সাধারণ, যেমন প্রতিদিন সকালে সূর্যোদয় দেখা, অথবা জটিল কিছু যেমন একটি নতুন রাসায়নিক মৌল শনাক্ত করা। জাদু হতে পারে নক্ষত্রদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দেয়া, অথবা হয়তো এমন কিছু যাকে আমরা একটা কুসংস্কার বলবো, যেমন কালো বিড়ালের চলার পথ থেকে দূরে থাকা। ধর্ম হয়তো কোনো একটি পশু বিসর্জন দিয়ে দেবতাদের তুষ্ট করা, অথবা বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করতে আপনাকে পরিচালিত করতে পারে। প্রযুক্তি যেমন হতে পারে কিভাবে আগুন জ্বালাতে হয়, অথবা একটি নতুন কম্পিউটার কিভাবে নির্মাণ করতে হয় সেটি জানা। বিজ্ঞান, জাদু, ধর্ম আর প্রযুক্তি ব্যবহার করেছিল প্রাচীনতম মানব সমাজগুলো, যে সমাজগুলো তাদের বসতি গড়েছিল ভারত, চীন আর মধ্যপ্রাচ্যের নদীগুলোর উপত্যকা জুড়ে। নদী উপত্যকাগুলো ছিল উর্বর, যা প্রতি বছর তাদের শস্য বপন করার সুযোগ করে দিয়েছিল। বড় একটি সমাজের খাদ্য চাহিদা পূর্ণ করার জন্যে যার পরিমাণ ছিল যথেষ্ট, এটি এ সমাজে কিছু মানুষকে কোনো একটি বিষয়ের ওপর বিশেষ মনোযোগ দেওয়ার, সে বিষয়ে নিরন্তর অনুশীলন এবং দক্ষ হয়ে ওঠার সুযোগ দিয়েছিল। প্রথম বিজ্ঞানীরা সম্ভবত ধর্মযাজক ছিলেন, যদিও সে সময়ে তাদের এ নামে ডাকা হতো না, বিজ্ঞানী নামে। শুরুতে প্রযুক্তি, যা কোনো কিছু করা সংশ্লিষ্ট। প্রযুক্তি বিজ্ঞানের, যা কোনো কিছু জানা সংশ্লিষ্ট, তাই বিজ্ঞান। বিজ্ঞানের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল সফলভাবে শস্য ফলাতে, কাপড় তৈরি করতে, অথবা খাবার রান্না করার আগে আপনার জানতে হবে কি করতে হবে আর কিভাবে সেটি করতে হবে। আপনার জানার দরকার নেই কেন কিছু ফল বিষাক্ত অথবা কিছু উদ্ভিদ ভক্ষণীয়,
বরং শিখতে হবে কিভাবে একটিকে এড়িয়ে চলতে হয় আর অন্যটিকে চাষ করতে হয়। আপনার কোনো কারণ থাকার দরকার নেই কেন প্রতি সকালে সূর্যের উদয় হয় এবং প্রতি সন্ধ্যায় অস্ত যায়, কারণ এই জিনিসগুলো ঘটছে প্রতিদিনই একইভাবে। কিন্তু মানুষ তাদের চারপাশের পৃথিবী সম্বন্ধে শুধু শিখতেই সক্ষম হয়নি, তারা খুব কৌতূহলীও ছিল, আর সে কৌতূহলী অবস্থান করছে বিজ্ঞানের হৃদয়ে। অন্য আর যে কোনো প্রাচীন সভ্যতা সম্বন্ধে আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক বেশি আমরা ব্যাবিলনের মানুষগুলো সম্বন্ধে জানি একটি সরল কারণে। ব্যাবিলন হলো বর্তমান সময়ে যেখানে ইরাক। কারণ তারা ক্লে বা কাদার ট্যাবলেটের ওপরে লিখতেন। ক্লে বা কাদার ট্যাবলেট হচ্ছে যেগুলো পরে বাতাস অথবা সূর্যে শুকানো হতো কিংবা গরম উনুনে পুড়িয়ে শক্ত করা হতো। হাজার হাজার এসব ট্যাবলেট প্রায় ৬,০০০ বছর আগে যেগুলোর ওপর লেখা হতো টিকে আছে। সেগুলো আমাদের বলছে কিভাবে ব্যাবিলনীয়রা তাদের পৃথিবীটাকে দেখতেন। তারা অত্যন্ত সংগঠিত ছিলেন। তারা ফসল উৎপাদন, গুদাম, দোকান আর রাষ্ট্রীয় হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে খুব সতর্ক রেকর্ড রাখতেন। মন্দিরের পুরোহিতরা তাদের সময়ের একটি বড় অংশ তাদের রাষ্ট্রের নানা তথ্য আর উপাত্ত রক্ষণাবেক্ষণ করে কাটাতেন। এছাড়া তারাই ছিলেন প্রধান বিজ্ঞানী। তারা ভূমি জরিপ করতেন, দূরত্ব মাপতেন, আকাশ পর্যবেক্ষণ করতেন এবং গণনা করার একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আমরা এখনও তাদের কিছু আবিষ্কার ব্যবহার করছি। আমাদের মতো গণনা করতে তারা টালি চিহ্ন ব্যবহার করতেন, অর্থাৎ আপনি যখন 4টি উলম্ব দাগ টানবেন এবং পঞ্চম দাগটি দিয়ে কোনাকুনিভাবে এই 4টি দাগকে কেটে দেবেন। এমন দাগ হয়তো আপনি কোনো জেল কক্ষের কার্টুন চিত্রে দেখেছেন। কত দিন ধরে তারা জেলখানায় বন্দী সে সময়টি পরিমাপ করতে যে দাগগুলো বন্দীরা দেয়ালে এঁকেছিলেন। আরও বেশি গুরুত্বপূর্ণভাবে ব্যাবিলনীয়রাই ছিলেন প্রথম যারা বলেছিলেন 1 মিনিটে 60 সেকেন্ড থাকবে, 1 ঘন্টায় 60 মিনিট থাকবে। একইভাবে একটি বৃত্তে 360 ডিগ্রি থাকবে, 1 সপ্তাহে দিন সংখ্যা হবে 7। যদি ভাবেন তাহলে কৌতূহল জাগানোর মতো একটি বিষয় হচ্ছে আসলেই সত্যিকারের কোনো কারণ নেই কেন 1 মিনিটে 60 সেকেন্ড থাকবে আর 7 দিনে 1 সপ্তাহ হবে। অন্য কোনো সংখ্যাও একইভাবে সমস্যা ছাড়াই এখানে কাজ করত। কিন্তু ব্যাবিলনীয় এই পদ্ধতিটি পরবর্তীতে অন্য সব জায়গায় অনুসরিত হয়েছে এবং এটাই টিকে গেছে। ব্যাবিলনীয়রা জ্যোতির্বিজ্ঞানে খুব দক্ষ ছিলেন, অর্থাৎ আকাশ পর্যবেক্ষণ। বহু বছরের পর্যবেক্ষণের পর তারা রাতের আকাশে নক্ষত্র আর গ্রহের অবস্থানগুলো দিয়ে সৃষ্ট নকশাগুলো শনাক্ত করতে শুরু করেছিলেন। তারা বিশ্বাস করতেন সবকিছুর কেন্দ্রে অবস্থান করছে পৃথিবী এবং আমাদের আর নক্ষত্রের মধ্যে শক্তিশালী জাদুকরী একটি সংযোগ আছে। যতদিন মানুষ বিশ্বাস করেছিল মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করছে আমাদের এই পৃথিবী, তারা এটিকে গ্রহ হিসাবে শনাক্ত করেনি। তারা রাতের আকাশকে মোট 12টি অংশে বিভক্ত করেছিলেন এবং প্রতিটি অংশকে একটি করে নাম দিয়েছিলেন যা কোনো একটি নির্দিষ্ট একগুচ্ছ নক্ষত্রের সাথে সম্পর্কযুক্ত। বিন্দুগুলো সংযুক্ত করার মহাজাগতিক একটি খেলায় ব্যাবিলনীয়রা কিছু নক্ষত্রকুঞ্জে প্রাণী আর নানা জিনিসের ছবি দেখেছিলেন, যেমন একটি দাঁড়িপাল্লা এবং একটি কাঁকড়া বিছা। এটাই ছিল প্রথম জোডিয়াক বা 12টি সমভাগে বিভক্ত সৌরপথ। জ্যোতিষশাস্ত্রের ভিত্তি যে বিষয়টি আমাদের ওপর গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে অধ্যয়ন করে। প্রাচীন ব্যাবিলন এবং পরবর্তী আরও বহু শতাব্দী ধরেই খুব নিকটবর্তী সম্পর্কযুক্ত দুটি বিষয় ছিল জ্যোতিষশাস্ত্র আর জ্যোতির্বিজ্ঞান। আজ বহু মানুষই তাদের জন্ম তারিখের কারণে তারা কোন রাশির জাতক, যেমন আমি টরাস ষাঁড়, সেটি জানেন এবং জীবন সংক্রান্ত উপদেশের জন্যে তারা প্রতিদিন খবরের কাগজ আর ম্যাগাজিনে তাদের রাশিফল পড়েন। কিন্তু জ্যোতিষশাস্ত্র আধুনিক বিজ্ঞানের কোনো অংশ নয়। প্রাচীন মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি শক্তিশালী গোষ্ঠীর মধ্যে ব্যাবিলনীয়রা ছিলেন শুধু একটি গোষ্ঠী। আমরা প্রাচীন মিশরীয়দের সম্বন্ধে সবচেয়ে বেশি জানি, যারা 3500 খ্রিস্টপূর্বাব্দে নীল নদের তীরে তাদের সভ্যতা গড়ে তুলেছিলেন। এর আগে কিংবা পরে আর কোনো সভ্যতাই একটিমাত্র প্রাকৃতিক বৈশিষ্ট্যের ওপর এভাবে আর কখনোই নির্ভরশীল ছিল না।
মিশরীয়রা তাদের অস্তিত্বের জন্য নীল নদের ওপরেই পুরোপুরিভাবে নির্ভরশীল ছিলেন, কারণ প্রতি বছর সে পরাক্রমশালী নদীটি প্লাবিত হতো। সে প্লাবন নিয়ে আসত উর্বর পলিমাটি, যা এর দুই তীরের জমিগুলোয় প্রয়োজনীয় খনিজ গুণ সরবরাহ করে নতুন করে প্রাণের সঞ্চার করত। আর এভাবেই এ জমিগুলো পরবর্তী বছরের শস্যের জন্য প্রস্তুত হতো। মিশর খুব উষ্ণ আর শুষ্ক একটি এলাকা, সুতরাং আমাদের জন্য সেখানে বহু কিছু টিকে গেছে যা আমরা আজ দেখে বিস্ময়ে মুগ্ধ হতে পারি আর বহু কিছু শিখতে পারি। এর মধ্যে আছে অসংখ্য ছবি এবং এক ধরনের ছবি দিয়ে লেখার পদ্ধতি যাকে বলা হয় হায়ারোগ্লিফিক্স। প্রথমে গ্রিক ও পরে রোমানরা মিশর জয় করার পর এই হায়ারোগ্লিফ লিপিগুলো লেখা ও পড়ার কৌশল হারিয়ে গিয়েছিল, আর প্রায় 2000 বছরের জন্য তাদের এই লেখাগুলোর অর্থ সে কারণে হারিয়ে গিয়েছিল। তারপর 1798 খ্রিস্টাব্দে একজন ফরাসি সৈনিক উত্তর মিশরে রোজেটার কাছে ছোট একটি শহরের পুরনো পাথরের স্তূপের মধ্যে একটি গোলাকার ট্যাবলেট বা পাথরের খণ্ড খুঁজে পেয়েছিলেন। এর উপর 3টি পৃথক ভাষায় একটি ঘোষণা খোদাই করে লেখা ছিল। হায়ারোগ্লিফিক্স গ্রিক ও আরও প্রাচীন মিশরীয় লেখার একটি পদ্ধতি, ডেমোটিক্স নামে যা পরিচিত। এই রোজেটা স্টোনটি লন্ডনে এসেছিল, আর ব্রিটিশ মিউজিয়ামে আপনি সেটি এখনও দেখতে পাবেন। কি অসাধারণ সাফল্য! গবেষকরা ইতিমধ্যেই গ্রিক পড়তে পারতেন, আর সে কারণে তারা হায়ারোগ্লিফস অনুবাদ করতে পেরেছিলেন, রহস্যময় মিশরীয় লিপির পাঠোদ্ধার করতে পেরেছিলেন। আর এরপর থেকেই আসলে প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ও আচরণ সম্বন্ধে আমরা জানতে শুরু করেছিলাম। মিশরীয় জ্যোতির্বিজ্ঞান ব্যাবিলনীয়দের মতোই ছিল, কিন্তু মৃত্যু পরবর্তী জীবন নিয়ে মিশরীয়দের বিশেষ ভাবনার অর্থ হচ্ছে রাতের আকাশে নক্ষত্র দেখার ব্যাপারে তারা আরও বেশি প্রায়োগিক ছিল। ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি ছিল খুবই গুরুত্বপূর্ণ। শস্য বোনার জন্য শ্রেষ্ঠ সময় কখন কিংবা নীল নদে বন্যা কখন হতে পারে প্রত্যাশা করা যেতে পারে, শুধুমাত্র সেটি তাদের জানানোর জন্য নয়, এছাড়াও ধর্মীয় উৎসবগুলো পরিকল্পনা করার জন্য তাদের একটি বর্ষপঞ্জির দরকার ছিল। তাদের প্রাকৃতিক বছর ছিল 360 দিনের, এর মানে 12 মাস, প্রতি মাসে 3টি সপ্তাহ, একটি সপ্তাহের স্থায়িত্ব ছিল 10 দিন, এবং ঋতুগুলো সমন্বয় করতে বছর শেষে তারা আরও 5টি দিন যোগ করেছিলেন। মিশরীয়রা ভাবতেন যে মহাবিশ্ব একটি আয়তাকার বাক্সের মতো এবং তাদের পৃথিবীর অবস্থান এ বাক্সের তলায়, আর এ জগতের ঠিক মাঝখান দিয়ে নীল নদ প্রবাহিত হচ্ছে। তাদের বছর শুরু হতো নীল নদের বন্যার সাথে যুগপৎভাবে, এবং অবশেষে এটির সাথে তারা রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রটির প্রতি রাতে উদয় হওয়ার বিষয়টিকে সংযুক্ত করতে পেরেছিলেন। সে নক্ষত্রটিকে আমরা সিরিয়াস নামে ডাকি, লুব্ধক। ব্যাবিলনের মতো ফারাও মিশরীয়দের শাসকদের সভায় পুরোহিতরা গুরুত্বপূর্ণ ছিলেন। ফারাওদের স্বর্গীয় হিসাবে বিবেচনা করা হতো, এবং মৃত্যুর পরও তারা একটি জীবন উপভোগ করতে পারবেন। কেন তারা পিরামিড নির্মাণ করেছিলেন এটি তার একটি কারণ। এগুলো আসলে দানবীয় আকারের অন্ত্যেষ্টিক্রিয়ার স্মৃতিস্মারক। ফারাওরা তাদের আত্মীয় স্বজন ও সে সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তাদের ভৃত্য, কুকুর, বিড়াল, আসবাব ও খাদ্যসহ এসব বিশাল কাঠামোর মধ্যে রাখা হতো, মৃত্যু পরবর্তী জগতে নতুন একটি জীবনের অপেক্ষায়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শরীরগুলো সংরক্ষণ করার উদ্দেশ্যে, আর যা হোক, পচা কিংবা গলিত দুর্গন্ধ নিয়ে মৃত্যু পরবর্তী জীবনে জেগে ওঠা ঠিক হবে না। এই উদ্দেশ্যে মিশরীয়রা মৃতদেহ মমি করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এর মানে হচ্ছে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো সরিয়ে ফেলা। নাকের ছিদ্র দিয়ে মগজ বের করে আনার জন্যে তাদের দীর্ঘ বিশেষ ধরনের একটি হুক বা আঁকশি ছিল, এবং সেগুলোকে একটি বিশেষ পাত্রের মধ্যে রাখা হতো। শরীরের বাকি অংশ সংরক্ষণ করার জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করতেন মিশরীয়রা। এরপর লিনেন কাপড় দিয়ে শরীরটিকে পেঁচানো হতো, তারপর শেষ বিশ্রামস্থল সমাধির মধ্যে দেহটিকে রাখা হতো। যারা মমি প্রস্তুত করতেন, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ আর বৃক্ক কেমন দেখতে হতে পারে সে বিষয়ে তাদের বেশ ভালো একটি ধারণা ছিল। দুর্ভাগ্যজনকভাবে মমি বানানোর সময় যে অঙ্গগুলো শরীর থেকে তারা বের করতেন সেগুলোর কোনো বিবরণ তারা দিয়ে যাননি।
সুতরাং আমরা জানি না সে অঙ্গগুলো কি করত, সে বিষয়ে তাদের ভাবনাগুলো কেমন ছিল। তবে অন্য বেশ কিছু মেডিকেল প্যাপিরাই এখনও টিকে আছে, আর সেগুলো আমাদের মিশরীয় চিকিৎসা বিজ্ঞান ও শল্য চিকিৎসা সম্বন্ধে কিছু ধারণা দেয়। সে সময় প্রচলিত ধারণা যেমন ছিল, মিশরীয়রা বিশ্বাস করতেন যে ধর্মীয়, জাদুকরি আর প্রাকৃতিক কিছু জিনিসের মিশ্র কারণেই নানা ধরনের অসুখ হয়ে থাকে। চিকিৎসক বা নিরাময়কারীরা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় মন্ত্রও পড়তেন। কিন্তু মিশরীয়দের আবিষ্কার করা বহু নিরাময় বা চিকিৎসা স্পষ্টতই অসুখগুলো সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে এসেছিল। কিছু ওষুধ যেগুলো তারা দুর্ঘটনা অথবা শল্য চিকিৎসার পরে ক্ষত পরিচর্যায় ব্যবহার করতেন, সেগুলো খুব সম্ভবত তাদের ক্ষত জীবাণুমুক্ত রাখত, সুতরাং নিরাময়ে সহায়ক ভূমিকা পালন করত। আর এটি ঘটেছিল এমনকি জীবাণু কি সেটি আমরা জানার কয়েক হাজার বছর আগেই। ইতিহাসের এ পর্বে গণনা, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান ছিল তিনটি সবচেয়ে সুস্পষ্ট বৈজ্ঞানিক কর্মকাণ্ডের ক্ষেত্র। গণনা করা, কারণ আপনার জানা দরকার কত যথেষ্ট পরিমাণ শস্য বপন করতে পারার আগে অন্য মানুষের সাথে বাণিজ্য করতে, অথবা যথেষ্ট পরিমাণ সৈন্য অথবা পিরামিড নির্মাণ করা শ্রমিক আছে কিনা তার হিসাব করতে। জ্যোতির্বিজ্ঞান, কারণ সূর্য, চাঁদ আর নক্ষত্র দিন, মাস আর ঋতুর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, আর খুব সতর্কভাবে তাদের অবস্থান নির্ণয় করা বর্ষপঞ্জি বানানোর জন্য অপরিহার্য। চিকিৎসা, কারণ যখন মানুষ অসুস্থ অথবা দুর্ঘটনার শিকার হয় তারা স্বাভাবিকভাবে সাহায্য খোঁজেন, কিন্তু এ প্রতিটি ক্ষেত্রে জাদু, ধর্ম, প্রযুক্তি আর বিজ্ঞান মিশ্রিত হয়েছিল। এবং এসব প্রাচীন মধ্যপ্রাচ্যের সভ্যতাগুলোর ক্ষেত্রে এ মানুষগুলো যা কিছু করেছিলেন, কেন সেগুলো করেছিলেন, অথবা কিভাবে সাধারণ মানুষগুলো তাদের দৈনন্দিন জীবন কাটাতেন, সে বিষয়ে আমাদের অনেক কিছুই অনুমান করতে হয়। সাধারণ মানুষের জীবন সম্বন্ধে জানা সবসময় বেশ কঠিন একটি কাজ, কারণ সাধারণত শক্তিশালী ব্যক্তিরা পড়তে আর লিখতে পারতেন, যারা ইতিহাস লিপিবদ্ধ করে রেখে যেতে পেরেছিলেন। এটি একইভাবে সত্য আরও দুটি অন্য প্রাচীন সভ্যতার ক্ষেত্রেও, যা প্রায় একই সময়ে শুরু হয়েছিল কিন্তু বহু দূরে, এশিয়ায়, চীন ও ভারতে। দ্বিতীয় অধ্যায়, সুই আর সংখ্যা। ব্যাবিলন আর মিশর থেকে পূর্ব দিকে যেতে থাকুন এবং আপনি সে দেশগুলো খুঁজে পাবেন হিমালয় পর্বতমালার উভয় পাশে, যেখানে প্রাচীন সভ্যতাগুলোর উন্মেষ ঘটেছিল, ভারত এবং চীনে। প্রায় ৫,০০০ বছর আগে সেখানে মানুষ সিন্ধু আর ইয়োলো রিভার অর্থাৎ হুয়াংহো নদীর উপত্যকাগুলোয় নির্মিত বিভিন্ন আকারের বহু শহর আর নগরীতে বসবাস করতেন। সে দিনগুলোয় ভারত আর চীন দুটোই সুবিশাল একটি এলাকা জুড়েই বিস্তৃত ছিল, এমনকি তাদের বর্তমান আকারের চেয়েও অনেক বিশাল। দুটো সভ্যতাই সুবিশাল স্থল আর নৌপথে বাণিজ্য নেটওয়ার্কের অংশ ছিল মশলা বাণিজ্যের পথ অনুসারে। আর সেখানে মানুষগুলো লেখা আর বিজ্ঞানকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, আর একটি অপরটিকে সহায়তা করেছিল, বিজ্ঞান বাণিজ্যে সহায়তা করেছিল, আর বাণিজ্য থেকে সৃষ্ট সম্পদ নানা বিষয় অধ্যয়ন করার মতো বিলাসিতারও সুযোগ করে দিয়েছিল। বাস্তবিকভাবে ১৫০০ সাল নাগাদ এই সভ্যতাগুলোই বিজ্ঞান কমপক্ষে ইউরোপের মতোই অগ্রসর ছিল। ভারত আমাদেরকে আমাদের ব্যবহার করা সংখ্যাগুলো আর গণিতের প্রতি ভালোবাসা দিয়েছিল, আর চীন থেকে এসেছে কাগজ ও বারুদ আর নৌচালনায় অপরিহার্য একটি গ্যাজেট, কম্পাস। আর চীন পৃথিবীর প্রধান একটি শক্তি। কাপড়, খেলনা, ইলেকট্রনিক দ্রব্যের মতো জিনিস সেখানে যা কিছু তৈরি হয় সেগুলো বিশ্বব্যাপী বিক্রি হয়। আপনার ট্রেইনার দৌড়ানো জুতা বা স্নিকার জুতাটির লেবেল পরীক্ষা করে দেখুন। বহু শতাব্দী ধরে যদিও পশ্চিমের মানুষগুলো ওই বিশাল দেশটিকে কৌতুকানুভূতি অথবা সন্দেহের চোখেই দেখেছিল, চীনারা তাদের নিজস্ব উপায়ে সব করে থাকেন। তাদেরও দেশটিকে একই সাথে রহস্যময় এবং অপরিবর্তনীয় মনে হয়। আমরা এখন জানি যে চীন সবসময় গতিময় আর প্রাণবন্ত একটি দেশ ছিল,
এবং এর বিজ্ঞানও চিরন্তনভাবেই পরিবর্তিত হয়েছে। কিন্তু একটি জিনিস সেখানে শতাব্দী ধরে অপরিবর্তনীয় রয়ে গেছে, তাদের লেখার পদ্ধতি। চীনের লেখার পদ্ধতি মূলত আইডিওগ্রাফ নির্ভর, অর্থাৎ ক্ষুদ্রাকার চিত্র যেগুলো কোনো জিনিসের প্রতিনিধিত্ব করে। আমাদের মতো যারা বর্ণমালা ব্যবহার করে, এগুলো দেখতে তাদের কাছে খুব অদ্ভুত মনে হতে পারে। কিন্তু যদি আপনি জানেন এ ছোট ছবিগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায়, এর মানে আপনি প্রাচীন, খুবই প্রাচীন চীনা লেখা আরও সাম্প্রতিক কোনো সময়ের লেখার মতো খুব সহজেই পড়তে পারবেন। বাস্তবিকভাবে কাগজ আবিষ্কার করার জন্যে চীনকে আমাদের ধন্যবাদ দিতে হবে, যা লেখার কাজটিকে অনেক সহজতর করে তুলেছিল। আর আমাদের জানা মতে এর সবচেয়ে প্রাচীন নিদর্শনটি এসেছে ১৫০ খ্রিস্টাব্দের আশেপাশের কোনো সময় থেকে। চীন শাসন করা কখনোই খুব সহজ ছিল না, কিন্তু বিজ্ঞান সাহায্য করতে পেরেছিল। হয়তো পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠতম প্রকৌশলী প্রকল্পটির দ্য গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে, যাকে আমরা চীনের মহাপ্রাচীর বলে জানি। পূর্বে জো রাজবংশের শাসন আমলে চীনের ইতিহাস থেকে রাজবংশের শাসনকাল আর এর সাথে সংশ্লিষ্ট শক্তিশালী শাসক আর তাদের সভাসদ দ্বারা বিভক্ত ছিল। এ প্রাচীরটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল উত্তরের বর্বর যাযাবর গোত্রগুলো যেন রাজ্যে প্রবেশ করতে না পারে এবং একই সাথে রাজ্যের লোকরা যেন বাইরে যেতে না পারে সেটাও নিশ্চিত করেছিল। এর কাজ শেষ করতে বহু শতাব্দী সময় লেগেছিল। প্রায় নিরন্তরভাবেই এটাকে সম্প্রসারিত আর মেরামত করতে হয়েছে এবং এখন এর দৈর্ঘ্য প্রায় ৫,৫০০ মাইল। বেশ কিছু বছর মানুষের ধারণা ছিল এ প্রাচীরটিকে মহাশূন্য থেকে দেখা যায়, কিন্তু সেটা সত্য নয়। চীনের নিজস্ব নভোচারীরাও এ কাঠামোটি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। আরও একটি উল্লেখযোগ্য প্রকৌশলী কৃতিত্ব দ্য গ্র্যান্ড ক্যানাল, মহাজলপথ। এটি শুরু হয়েছিল ৫ম শতাব্দীতে সুই রাজবংশের সময়। এর যাত্রাপথে কিছু প্রাকৃতিক নৌপথ ব্যবহার করে হাজার মাইল দীর্ঘ এ জলপথটি দেশের অভ্যন্তরে অবস্থিত উত্তরের বড় শহর বেইজিংকে দক্ষিণের উপকূলে হাংজু শহরের সাথে যুক্ত করেছিল, আর সেখান থেকে বাইরের পুরো পৃথিবীর সাথে। এই বিশাল প্রকল্পগুলো খুব শক্তিশালী স্মারক চিহ্ন, যা চীনা জরিপকারী আর প্রকৌশলীদের দক্ষতার প্রতিনিধিত্ব করছে। কিন্তু এছাড়াও প্রায় অকল্পনীয় পরিমাণ কঠোর মানবশ্রমের কথাও স্মরণ করিয়ে দেয় এসব বিশাল নির্মাণের জন্য, যা অপরিহার্য ছিল। চীনারাই প্রথম হুইল ব্যারো, অর্থাৎ ছোটখাটো মালপত্র বহনের জন্য একটি চাকা ও দুটি হাতল বিশিষ্ট ঠেলাগাড়ি, এটি আবিষ্কার করেছিলেন। কিন্তু তারপরও শ্রমিকদেরই খনন, তারপর ঠেলে সে মাটি সরানো আর কাঠামো নির্মাণের কাজটি করতে হয়েছে। চীনারা সারা পৃথিবীকে এক ধরনের জীবন্ত সত্তা হিসেবে দেখতেন, যেখানে সবকিছুকেই যুক্ত করে আছে কিছু শক্তি। মৌলিক শক্তিটিকে বলা হয় চি, বানান QI। আরও দুটি মৌলিক শক্তি হচ্ছে ইন আর ইয়াং। ইন হচ্ছে স্ত্রী মূলনীতি, যা অন্ধকার, মেঘ, আর্দ্রতার সাথে যুক্ত। ইয়াং পুরুষ মূলনীতি, যা সূর্যের আলো, তাপ আর উষ্ণতার ধারণাগুলোর সাথে সংশ্লিষ্ট। কোনো কিছুই কখনো পুরোটাই ইন বা পুরোটাই ইয়াং হতে পারে না। দুটি শক্তির নানা মাত্রায় সবসময় পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে। চীনা দর্শন অনুযায়ী আমাদের প্রত্যেকেরই কিছু ইন এবং কিছু ইয়াং আছে, এবং তাদের সঠিক সংমিশ্রণ প্রভাবিত করে আমরা কে এবং কিভাবে আমরা আচরণ করি। চীনারা বিশ্বাস করতেন এ মহাবিশ্ব মোট 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: পানি, ধাতু, কাঠ, আগুন ও মাটি। এসব উপাদান কেবল সাধারণ পানি বা আগুন নয়, যা আমরা চারপাশে সাধারণত দেখি, বরং সে মূলনীতিগুলো যেগুলো একত্রে এ পৃথিবী এবং মহাকাশ নির্মাণ করেছিল। অবশ্যই প্রত্যেকটিরই কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে, কিন্তু এছাড়াও শক্তিগুলো পরস্পর সংযুক্ত। অনেকটাই সে ট্রান্সফর্মার খেলনাগুলোর মতো। যেমন কাঠ মাটিকে পরাভূত করতে পারে, কাঠের একটি কোদাল মাটি খুঁড়তে পারে, ধাতু কাঠ খোদাই করতে পারে, আগুন ধাতু গলাতে পারে, পানি আগুন নেভাতে পারে, মাটি পানিকে বাঁধ দিয়ে ধরে রাখতে পারে। সে খেলার কথা ভাবুন, পেপার সিজার স্টোন, কাগজ, কাঁচি, পাথর আসলে চীনে আবিষ্কৃত হয়েছিল।
এ মূল উপাদানগুলো ইন আর ইয়াং এর শক্তির সাথে যুক্ত হয়ে সময় আর প্রকৃতির আবর্তনশীল ছন্দটি সৃষ্টি করে। ঋতু পরিবর্তনের চক্র, জন্ম আর মৃত্যু চক্র, সূর্য, নক্ষত্র আর গ্রহদের গতি। আর যেহেতু সবকিছু এসব উপাদান আর শক্তি দিয়ে তৈরি, সে অর্থে সবকিছু জীবন্ত আর পরস্পর সংযুক্ত। সুতরাং সকল পদার্থের মৌলিক একক হিসাবে পরমাণু ধারণাটি কখনোই চীনে উদ্ভব হয়নি। এছাড়া সেখানকার প্রাকৃতিক দার্শনিকরা এমন কিছু চিন্তা করেননি যে তাদের সবকিছুই অবশ্যই সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে যদি সেটিকে বৈজ্ঞানিক হতে হয়। গণিত খুবই ব্যবহারিক একটি বিষয়। যখন আপনি ক্রয় বিক্রয় করবেন, দ্রব্যের ওজন পরিমাপ করবেন ইত্যাদি কাজে যোগ বিয়োগ করতে এটির প্রয়োজন হয়। অ্যাবাকাস একটি যন্ত্র যেখানে তারের উপর সারি বাঁধা পুঁথি ছড়িয়ে আপনি হয়তো গণনা করা শিখে থাকতে পারেন, এবং যা নিয়ে লেখা হয়েছিল ১৬শ শতাব্দীর শেষ দিকে। এটি সম্ভবত আবিষ্কৃত হয়েছিল আরও আগে। একটি অ্যাবাকাস গণনার কাজটি দ্রুততর করে। এছাড়া যোগ বিয়োগ, গুণ আর ভাগও। এছাড়াও দিন আর বছরের দৈর্ঘ্য পরিমাপ করতে সংখ্যা ব্যবহার করা হতো। এমনকি ১৪০০ খ্রিস্টপূর্বাব্দের মতো প্রাচীন একটি সময়ে চীনের অধিবাসীরা জানতেন একটি বছর হচ্ছে ৩৬৫.২৫ দিন দীর্ঘ। আর অধিকাংশ প্রাচীন সভ্যতার মতো মাস গণনা করার জন্যেও তারা আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ ব্যবহার করেছিলেন। প্রাচীন সব মানুষের ক্ষেত্রে যেমন ছিল, চীনারাও আকাশে এর শুরুর বিন্দুতে আবার ফিরে আসতে সূর্য যতটুকু সময় লাগে সে সময়টিকে একটি বছর হিসেবে গণনা করতেন। বৃহস্পতির মতো গ্রহ এবং নক্ষত্রদের গতিপথের চক্র খুব চমৎকারভাবে সে ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। প্রকৃতি আসলে আবর্তনশীল। সুপ্রিম আল্টিমেট গ্র্যান্ড অরিজিন হচ্ছে পুরো মহাবিশ্ব একটি সম্পূর্ণ আবর্তন শেষ করতে কতটা সময় নেয় সেটা পরিমাপ করার বিশাল একটি গণনা। ২,৩৬,৩৯,০৪০ বছর। এর অর্থ হচ্ছে মহাবিশ্ব খুবই প্রাচীন, যদিও আমরা এখন জানি এটি আরও বেশি প্রাচীন। চীনারা মহাবিশ্বের গঠন নিয়েও ভেবেছিলেন। চীনের কিছু পুরনো নক্ষত্রের মানচিত্র প্রদর্শন করছে যে তারা বুঝতে পেরেছিলেন দ্বিমাত্রিক একটি মানচিত্রে বক্র মহাশূন্যে থাকা মহাজাগতিক বস্তুগুলো কিভাবে প্রদর্শন করতে হয়। জিওয়ান লে, যিনি হান রাজবংশের শাসনামলের শেষের দিকে জীবিত ছিলেন ২৫ থেকে ২২০ খ্রিস্টাব্দ, বিশ্বাস করতেন যে সূর্য, চাঁদ আর নক্ষত্ররা শূন্য মহাশূন্যে ভেসে বেড়ায়, যাদের পরিচালিত করে বাতাস। প্রাচীন গ্রিকদের বিশ্বাস থেকে স্পষ্টতই এটি খুব ভিন্ন ছিল, যারা মনে করতেন এ মহাজাগতিক বস্তুগুলো একটি ঘন গোলকের মধ্যে তাদের স্থির অবস্থানে বসে আছে, এবং এটা ছিল আমরা আজ যেভাবে মহাশূন্যকে বুঝি অনেকটা তার মতো। চীনের যারা নক্ষত্র দেখতেন তারা তাদের রেকর্ডে অপ্রচলিত অদ্ভুত কোনো পরিবর্তনও লিপিবদ্ধ করতেন খুব সতর্কতার সাথে। সুতরাং তাদের সে রেকর্ডগুলো, যেহেতু সেগুলো আসলেই বহু প্রাচীন তথ্য লিপিবদ্ধ করেছিল, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এখনও গুরুত্বপূর্ণ। যেহেতু চীনারা বিশ্বাস করতেন যে পৃথিবী খুবই প্রাচীন, জীবাশ্মগুলো শক্ত পাথর পরিণত হওয়া একসময় জীবিত ছিল এমন উদ্ভিদ আর প্রাণীদের অবশেষ হিসাবে শনাক্ত করতে তাদের কোনো সমস্যা হয়নি। পাথর শ্রেণীবিন্যস্ত করা হয়েছিল এদের কাঠিন্য আর রঙের মতো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। যে পাথরের জন্য বিশেষ চাহিদা ছিল, আর কারিগরেরা সে পাথর খোদাই করে অসাধারণ সুন্দর সব মূর্তিও নির্মাণ করেছিলেন। ভূমিকম্প চীনে খুব সাধারণ একটি ঘটনা ছিল, যদিও ভূমিকম্প কেন ঘটে সেটা কেউই ব্যাখ্যা করতে পারেননি। ২য় শতাব্দীতে একজন খুবই বিজ্ঞ ব্যক্তি জাং হেং একটি ঝুলন্ত ওজন ব্যবহার করেছিলেন, যা ভূমিকম্প হলে দুলত, পৃথিবীর কম্পন রেকর্ড করত। এটা সে যন্ত্রটির খুবই আদি একটি সংস্করণ, যাকে এখন আমরা সাইসমোগ্রাফ বলি। যে যন্ত্রটি একটি কাগজে সরল রেখা আঁকতে থাকে যতক্ষণ কোনো ভূমিকম্প হয়, আর তখন সেটি আঁকাবাঁকা দাগ আঁকতে শুরু করে। ব্যবহারিক কারণে ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব বোঝা হয়েছিল। চীনারা শিখেছিলেন কিভাবে লোহাকে চুম্বকে পরিণত করা যায়, খুব উচ্চ একটি তাপমাত্রায় এটিকে উত্তপ্ত করে, তারপর উত্তর দক্ষিণ বরাবর রেখে শীতল করার মাধ্যমে। পশ্চিমে প্রচলন শুরু হওয়ার বহু আগে থেকেই চীনের অধিবাসীরা কম্পাসের ব্যবহার জানতেন।
আর এটি ব্যবহার হতো দিক নির্দেশনা এবং ভবিষ্যৎবাণী উভয় কাজেই। সাধারণত সেগুলো ছিল ভেজা, পানির একটি পাত্রের মধ্যে ভাসতে থাকা চুম্বকে পরিণত করা একটি সুই। আমরা বলতে অভ্যস্ত যে কম্পাসের কাঁটা উত্তর দিক নির্দেশ করে, কিন্তু চীনাদের জন্য সেটি নির্দেশ করত দক্ষিণ। অবশ্য আমাদের কম্পাসগুলো দক্ষিণ দিকও নির্দেশ করে, শুধুমাত্র কাঁটাটির বিপরীত প্রান্ত বরাবর। আসলেই গুরুত্বপূর্ণ না কোন দিকটি আপনি নির্বাচন করছেন, যতক্ষণ সবাই সে বিষয়ে একমত। চীনারা দক্ষ রসায়নবিদও ছিল। সেরাদের মধ্যে অনেকেই ছিলেন তাওবাদী, একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য যারা লাওৎসের অনুসারী ছিলেন, যিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ আর চতুর্দশ শতাব্দীর মধ্যে জীবিত ছিলেন। তাও মানে পথ। অন্যরা কনফুসিয়াস আর বুদ্ধের অনুসারী ছিলেন। এসব ধর্মীয় নেতাদের দর্শন তাদের অনুসারীদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল যখন তারা মহাবিশ্ব নিয়ে অধ্যয়ন করেছিলেন। তার চারপাশকে মানুষ কিভাবে দেখছে, ধর্ম সবসময়ই সেটি প্রভাবিত করেছে। চীনারা যে ধরনের রসায়ন চর্চা করতে সক্ষম ছিলেন সেটি তাদের সে সময়ে পরিপ্রেক্ষিত বেশ অগ্রসর ছিল। যেমন, তারা অ্যালকোহল ও অন্যান্য রাসায়নিক পদার্থ পাতন করতে জানতেন এবং দ্রবণ থেকে কপার বা তামা নিষ্কাশন করতে পারতেন। চারকোল অর্থাৎ কাঠকয়লা, সালফার অর্থাৎ গন্ধক আর পটাশিয়াম নাইট্রেট মিশ্রণ করে তারা গান পাউডার বা বারুদ তৈরি করেছিলেন। এটাই ছিল প্রথম রাসায়নিক বিস্ফোরক এবং এর উপর ভর করেই আবিষ্কার হয়েছে যেমন আতশবাজি, তেমনি ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র। আপনি হয়তো বলতে পারেন, বারুদ রাসায়নিক বিশ্বের ইন আর ইয়াং প্রদর্শন করেছে। এটি চমৎকার। বিস্ফোরণের মাধ্যমে যেভাবে রাজসভায় নানা অনুষ্ঠানে আতশবাজির প্রদর্শনী করেছিল, একই সাথে এটি বন্দুকের গুলি আর কামানের গোলা ছুটতে ব্যবহার করা শুরু হয়েছিল পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে দশম শতাব্দীর শুরুতেই। যদিও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় ঠিক কিভাবে এই শক্তিশালী মিশ্রণটি বানানোর কৌশলটি ইউরোপে এসেছিল, কিন্তু 1280-র দিকে এ বিষয়ে সেখানে একটি বিবরণ ছিল। এটি ক্রমান্বয়ে সর্বত্র যুদ্ধকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। চীনে অ্যালকেমিস্টরাও ছিলেন, যারা জীবনের সঞ্জীবনী সুধা আবিষ্কার করার চেষ্টা করেছিলেন, এমন কিছু যা আমাদের জীবনকে দীর্ঘ করবে অথবা আমাদের এমনকি অমর করবে। অধ্যায় 9-এ আলকেমি সম্বন্ধে আরও কিছু বিবরণ আছে। তারা সেটি খুঁজে পেতে ব্যর্থ হয়েছিলেন এবং বাস্তবিকভাবেই চীনের বেশ কিছু সম্রাট হয়তো আরও দীর্ঘদিন বাঁচতেন যদি তারা সেসব পরীক্ষামূলক বিষাক্ত নিরাময়গুলো পান না করতেন। তবে এসব জাদুকরী জিনিসগুলোর অনুসন্ধান বহু ওষুধ আবিষ্কার করেছিল, যেগুলো সাধারণ অসুখের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। ইউরোপের মতোই চীনা ডাক্তারেরা অসুখের চিকিৎসা করতে নানা গাছের নির্যাস সংগ্রহ করেছিলেন। এছাড়া তারা গন্ধক, পারদ আর কিছু অন্য উপাদান ব্যবহার করেও কিছু যৌগ তৈরি করেছিলেন। জ্বরের চিকিৎসা হিসেবে আর্টেমিসিয়া উদ্ভিদ ব্যবহার করা হতো। এটিকে একটি নির্যাস হিসেবে তৈরি করা হতো আর তারপর প্রাণরসের প্রবাহে সহযোগিতা করার জন্য চামড়ার উপর কিছু নির্দিষ্ট জায়গায় পোড়ানো হতো। এ রেসিপি আর পদ্ধতি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ওষুধ নিয়ে লেখা 1800 বছর পুরনো একটি বইয়ে। আধুনিক ল্যাবরেটরিতে এটি পরীক্ষা করা হয়েছে। এটি ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। প্রান্তীয় অঞ্চলের দেশগুলোয় যে অসুখটি মৃত্যুর প্রধান কারণ। ম্যালেরিয়ার একটি উপসর্গ হচ্ছে উচ্চমাত্রার জ্বর। চিকিৎসা বিজ্ঞানের বইগুলো চীনে লেখা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর শুরুতেই, আর প্রাচীন চীনা চিকিৎসা এখনও পৃথিবী জুড়েই টিকে আছে। আকুপাংচার, যেখানে চামড়ার সুনির্দিষ্ট কিছু বিন্দুতে সুই প্রবেশ করানো হয়, নানা অসুখ নিরাময়, মানসিক ও শারীরিক চাপ মোকাবেলা আর ব্যথা সহনীয় করতে এ পদ্ধতিটি এখনও ব্যাপকভাবেই প্রচলিত। এর ভিত্তিতে আছে সে ধারণাটি আমাদের শরীরে ধারাবাহিক কিছু বিশেষ পথ আছে যার মধ্য দিয়ে চি শক্তি প্রবাহিত হয়। সুতরাং একজন আকুপাংচারিস্ট তার সুইগুলো এ চি প্রবাহিত হওয়ার পথগুলোকে উত্তেজিত অথবা বাধামুক্ত করতে ব্যবহার করেন। কখনো এ প্রক্রিয়ায় রোগীদের শরীরে সুই প্রবেশ করানো ছাড়া আরও কিছু করতে হয় শরীরের সে চ্যানেলগুলো অবমুক্ত করতে, যেন ব্যথা দূর করা যায়। আধুনিক চীনা বিজ্ঞানীরা ঠিক তাদের পশ্চিমের সহকর্মীদের মতোই কাজ করেন, কিন্তু এখনও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির পৃথিবীব্যাপী অনেক অনুসারী আছেন। তেমনি
ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিরও বহু অনুসারী আছেন। এটিকে বলা হয় আয়ুর্বেদ, এবং এটির ভিত্তি এ নামে প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা কিছু কাজ, যার সময়কাল খ্রিস্টপূর্ব 200 থেকে 600 খ্রিস্টাব্দ। আয়ুর্বেদ শিখিয়েছিল যে আমাদের শরীরে কিছু তরল আছে যাদের বলে দশা। এসব দশা আছে তিনটি। ভাতা দশা হচ্ছে শুষ্ক, শীতল ও হালকা। পিত্তা দশা হচ্ছে উষ্ণ, টক আর ঝাঁঝালো। কাফা দশা হচ্ছে শীতল, ভারী আর মিষ্টি। এ দশাগুলো আমাদের শরীরে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন। আর যখন এর কোনো একটির পরিমাণ খুব বেশি কিংবা কম হয়, অথবা তারা ভুল জায়গায় পাওয়া যায়, তখন অসুখ সৃষ্টি হয়। অসুখের প্রকৃতি সম্বন্ধে সিদ্ধান্ত নেয়ার জন্যে রোগীর চামড়া দেখা, নাড়ি অনুভব করা ভারতীয় এ পদ্ধতির চিকিৎসকদের জন্যেও জরুরি। ঔষধ, মালিশ আর বিশেষ খাদ্য এ ভারসাম্যহীনতাকে সঠিক করতে পারে। আয়ুর্বেদ চিকিৎসকেরা পপি ফুলের একটি রস ব্যবহার করতেন, যা অপিয়াম বা আফিম তৈরি করে। ওষুধটি রোগীকে শান্ত করত আর ব্যথায় স্বস্তি দিত। আরেকটি প্রাচীন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের কাজ সুশ্রুত সংহিতা, মূলত শল্য চিকিৎসা বিষয়ক। কিছু শল্য চিকিৎসা যা এটি বর্ণনা করেছিল, সেগুলো সে প্রাচীন সময়ের বিবেচনায় লক্ষণীয়ভাবেই জটিল আর সূক্ষ্ম ছিল। যেমন, যখন কোনো রোগীর চোখে ছানি পড়ে, চোখের লেন্স খোলা হয়ে যাওয়া বা কোনো কিছু দেখা কষ্টকর করে তোলাটাই ছানি। শল্য চিকিৎসক খুব সতর্কতার সাথে চোখে একটি সুই প্রবেশ করিয়ে ছানিটি একপাশে সরিয়ে দিতেন। ভারতীয় এই চিকিৎসকরা রোগীদের নিজেদের চামড়ার অংশ ব্যবহার করতেন তাদের ক্ষতিগ্রস্ত নাক মেরামত করতে। সম্ভবত এটি সুই ধরনের কোনো অস্ত্রোপচারের সবচেয়ে প্রাচীন উদাহরণ, যাকে আমরা প্লাস্টিক সার্জারি বলি। আয়ুর্বেদিক চিকিৎসা হিন্দু চিকিৎসকদের সাথে মূলত সংশ্লিষ্ট ছিল। 1590 খ্রিস্টাব্দের দিকে যখন মুসলমানরাও ভারতে বসতি গড়েছিলেন, তারা তাদের নিজেদের চিকিৎসা বিজ্ঞানের ধারণা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেটির ভিত্তি ছিল প্রাচীন গ্রিক চিকিৎসা বিজ্ঞান। আদি ইসলামী পণ্ডিতরা সেটি যেভাবে ব্যাখ্যা করেছিলেন। এ চিকিৎসা যা পরিচিত ইউনানি নামে, যার মানে গ্রিক। আয়ুর্বেদের পাশাপাশি বিকশিত হয়ে উঠেছিল এই ইউনানি চিকিৎসা পদ্ধতি। দুটোই আজও ভারতে ব্যবহার হচ্ছে আমাদের পরিচিত পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি। ভারতের নিজস্ব একটি বিজ্ঞান ঐতিহ্য আছে। নক্ষত্র পর্যবেক্ষণকারীরা নক্ষত্র, সূর্য আর চাঁদের গতিবিধি অর্থ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি এবং চীনের কিছু বৈজ্ঞানিক কাজের ওপর ভিত্তি করে। ভারতীয় বৌদ্ধ মিশনারিরা যেগুলো সঙ্গে করে দেশে নিয়ে এসেছিলেন। উজ্জয়নে অর্থাৎ মধ্যপ্রদেশে একটি মান মন্দির ছিল। সবচেয়ে প্রাচীন ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে যাদের নাম আমরা জানি, তাদের একজন বরাহ মিহির 505 খ্রিস্টাব্দের আশেপাশে কোনো একটি সময়ে সেখানে কাজ করতেন। তিনি প্রাচীন জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত লেখা সংগ্রহ করেছিলেন এবং সেখানে তার নিজের পর্যবেক্ষণগুলো যুক্ত করেছিলেন। বহু পরে 16 শতাব্দীতে দিল্লি আর জয়পুরে মান মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। ভারতীয় বর্ষপঞ্জি ছিল বেশ নিখুঁত, এবং চীনাদের মতো ভারতীয়রাও বিশ্বাস করতেন পৃথিবী অনেক প্রাচীন। তাদের একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আবর্তনের স্থায়িত্ব ছিল 43,20,000 বছর। ভারতীয়রাও সে অমরত্ব বা সঞ্জীবনী সুধা অনুসন্ধান করেছিল, যা দীর্ঘ জীবন প্রদান করে। এছাড়া তারা সাধারণ ধাতু থেকে মূল্যবান সোনা বানানোর উপায়ও খুঁজেছিলেন। কিন্তু ভারতীয় বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গণিতে। ভারত থেকেই মধ্যপ্রাচ্য হয়ে সে সংখ্যাগুলো এসেছে, যেগুলোকে আমরা অ্যারাবিক বলি, পরিচিত 1, 2, 3 ইত্যাদি। 0 বা শূন্যের ধারণাটিও এসেছিল প্রথম ভারত থেকে। যে সংখ্যাগুলো আমরা এখনো ব্যবহার করি, সেগুলোর সাথে ভারতীয় গণিতজ্ঞদের প্লেস হোল্ডিং বা স্থান ধারক সম্বন্ধে মৌলিক একটি ধারণা ছিল। উদাহরণ হিসেবে 170 সংখ্যাটিকে ধরুন। এখানে 1 = 100, যা শতকের স্থানধারক, আর 7 = 70, এটি দশকের স্থানধারক, আর 0 এখানে ধরে আছে এককের স্থান। এত সহজাতভাবে বিষয়টি আমাদের কাছে প্রতীয়মান যে আমরা এমনকি এটি নিয়ে এক মুহূর্তও ভাবি না। কিন্তু যদি আমাদের এ স্থানধারক ধারণাটি না থাকতো, বড় কোনো সংখ্যা লিখতে আমাদের খুবই অসুবিধায় পড়তে হতো। প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন ব্রহ্মগুপ্ত, যিনি 7ম শতাব্দীতে বেঁচে ছিলেন। তিনি প্রথম সমাধান করেছিলেন
কিভাবে প্রিজম আর অন্যান্য জিনিসের আয়তন পরিমাপ করা যায়। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি শূন্য সংখ্যাটি উল্লেখ করেছিলেন এবং জানতেন যে শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে তার ফলাফলও শূন্য হয়। প্রায় 500 বছর অতিক্রান্ত হওয়ার পর আরেকজন ভারতীয় গণিতজ্ঞ ভাস্কর, যার জন্ম 1115 সালে, দেখিয়েছিলেন কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে এর ফলাফল হয় অসীম। পৃথিবীর সম্বন্ধে আধুনিক গাণিতিক ব্যাখ্যা অসম্ভব হতো এ ধারণাগুলো ছাড়া। যদিও ঐতিহ্যবাহী ভারতীয় আর চীনা চিকিৎসা এখনও পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এটি ভিন্ন। ভারতীয় আর চীনা বিজ্ঞানীরা একই ধারণা, উপকরণ আর লক্ষ্য নিয়ে কাজ করছেন পৃথিবীর যে কোনো প্রান্তে, তাদের অন্য যে কোনো সহকর্মীদের মতোই। এশিয়া কিংবা অন্য যেখানেই হোক না কেন, বিজ্ঞান এখন সর্বজনীন, যা বিকশিত হয়েছিল পশ্চিমে। কিন্তু মনে রাখবেন, আমরা ভারত থেকে সংখ্যা আর চীন থেকে কাগজ পেয়েছি। এখন যদি আপনি 9-এর নামতা লিখতে বসেন, তাহলে আপনি পূর্ব থেকে আসা খুব পুরনো দুটি উপহার ব্যবহার করবেন।